হ্যালো, গল্পকথার ডালি বাই জুলিয়ার চ্যানেলের গল্প পাঠের আসরে আমি জুলিয়া সকলকে জানাই স্বাগত। যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন প্রথমেই তাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আর বয়োজ্যেষ্ঠদের জানাই আমার সশ্রদ্ধ প্রণাম। আপনাদের সহযোগিতা একান্তভাবেই কাম্য, তাই আপনাদের অনুরোধ রক্ষা করার জন্যই আমি আপনাদের পছন্দ মতো গল্প শোনানো সবসময় প্রয়োজন বলে আমি মনে করি। বিগত কয়েকটি পর্ব ধরে আমি শোনাচ্ছি বিখ্যাত বাংলা সাহিত্যের কথা সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি অবিস্মরণীয় উপন্যাস, যার নাম দৃষ্টিপ্রদীপ। আজকে আমি শোনাব এর 11 পর্ব। আগের পর্বগুলিতে আপনারা শুনেছেন এই গল্পের মূল চরিত্র জিতু মাঝে মাঝে তার মনের খেই হারিয়ে ফেলত। সে অন্যের অদৃশ্য নানা দৃশ্য দেখত, মৃত ব্যক্তির সঙ্গেও সে কথাবার্তা বলতো। এক কথায় তার আধ্যাত্ম দৃষ্টির টর্চ যেন মাঝে মাঝে হঠাৎ জ্বলে উঠত। আর এই রকম হতো বলেই বোধ হয় এই উপন্যাসটির নাম হয়েছে দৃষ্টিপ্রদীপ। যাই হোক, জিতু আগের পর্বগুলিতে আমরা তো শুনেইছি ছোটবেলা থেকে বিভিন্ন জায়গায় ঘুরতে ঘুরতে তার জীবনের বিভিন্ন বাঁকে মোড় নিয়েছে তার জীবন দৃষ্টি। ছোটবেলায় সে তার বাবা মায়ের সঙ্গে পাহাড়ে কাটিয়েছে, চা বাগানের মধ্যে খুব আনন্দে এবং আদরে বলা যেতে পারে। তার পরবর্তীকালে বাবার মৃত্যুর পর তাকে থাকতে হয়েছে যৌথ পরিবারে, একান্নবর্তী পরিবারে, জ্যাঠামশাই জেঠিমাদের কাছে, যেখানে তাদের এতটুকু আদর ছিল না, অনাদরে তাকে কাটাতে হয়েছে পরবর্তী জীবন। তারপর পাশ করে সে চাকরি পেয়েছে, কিন্তু সে চাকরিও বেশি দিন করতে পারেনি বিভিন্ন কারণে। তারপর সে ঠিক করেছিল আমি আর কাজই করব না বলে সে ভবঘুরের মতো ঘুরে বেড়াচ্ছিল। কিছুদিন ঘুরে বেড়াবার পর কালনায় গঙ্গার ধারে এসে একদিন হাজির হয় সে। সেখানে সন্ধ্যা হয়ে গেল, থাকার জায়গার অভাব বলে সে একে ওকে জিজ্ঞাসা করতে লাগলো কোথায় থাকা যায়। তারপর একজন দেখে গোয়াল ঘরে ধরে গরু বাঁধছে, তাকে জিজ্ঞাসা করে। তারপর সে যখন জানতে পারে জিতু ব্রাহ্মণ, তখন তাকে দেখিয়ে দেয় আরেকজনের বাড়ি, যেখানে সে দিব্যি থাকতে পারবে। এরকমই একটা বাড়ির আশ্রয় তাকে দেয়। সেখানে সে যায়, কিন্তু দেখে সেই বাড়ির গৃহকর্তা তখন বাড়িতে নেই। এমন সময় সে চলে আসছিল, কিন্তু একটি মেয়ে ঘরের ভেতর থেকে তখন তাকে বলে, চলে যাবেন কেন? পায়ের ধুলো যখন দিয়েছেন, তাহলে আজ রাত্রিটা থেকে যান না। দেখুন এবার কি হয়। চলুন শুরু করা যাক 11 পর্ব দৃষ্টিপ্রদীপ। কথার মধ্যে মেয়েটির একটু রাত দেশের টান আছে। মেয়েটি তারপর এসে দাওয়ায় দাঁড়ালো। বয়স এই 27-28 বছর হবে। রং ফর্সা, হাতে টেমির আলোয় কপালের উল্কি দেখতে পেলাম। মেয়েটি দাওয়ায় একটা মাদুর বিছিয়ে দিল, এক ঘটি জল নিয়ে এলো। আমি হাত পা ধুয়ে সুস্থ হয়ে বসলে মেয়েটি বলল, রান্নার কি জোগাড় করে দেব ঠাকুর? আমি বললাম, আপনারা যা রাঁধবেন তাই খাবো। রাত্রে দাওয়ায় শুয়ে রইলাম। পরদিন দুপুরের পরে অধিকারী মশাই এলো। পেছনে জনাতিনেক লোক।
একজনের পিঠে একটি খোল বাঁধা। তামাক খেতে খেতে আমার পরিচয় নিল। খুব খুশি হয়ে বলল, আমি এসেছি বলে ভালোই হয়েছে। বিকেলে উল্কি পড়া স্ত্রীলোকটির সঙ্গে কি নিয়ে তার যেন বচসা বাঁধল। স্ত্রীলোকটি বলল, আমি শুনতে পেলাম, এমন যদি করবি মিনসে, তবে আমি বলরামপুরে চলে যাব। কে তোর এই মুখ নাড়া ধার ধারে বলতো? একটা পেট আমার কোনো রকমে চলে যাবে, সেজন্য তোর তোয়াক্কা রাখি না, বুঝলি? আগুনে জল পড়ার মতো অধিকারীর রাগ একদম শান্ত হয়ে গেল। রাত্রে ওদের উঠোনে প্রকাণ্ড কীর্তনের আসর বসল। রাত ৩টে পর্যন্ত কীর্তন হলো। আসর শুদ্ধ সবাই হাত তুলে নাচতে শুরু করলো। হঠাৎ ২-৩ ঘন্টা উদ্দণ্ড নৃত্যের পর ক্লান্ত হয়ে পড়ার দরুন, বেশি রাত হওয়ার জন্যই হোক বা যে কারণেই হোক, তারা কীর্তনটা বন্ধ করে দিল। আমি যেতে চাই, ওরা বিশেষ করে সেই স্ত্রীলোকটি যে ছিল, সে আমাকে যেতে দেয় না। কী যে যত্ন করলো কি বলবো। আরও একটা জিনিস দেখলাম, অধিকারীকে সেবা করে তারা যেরকম তৃপ্ত হয়, মনে হয় যেন কৃতদাস। তারা কৃতদাসীর মতোই তারা সেবা করত। মুখে এদিকে যখন যা আসতো তাই বলতো, ঠিক কথাই, কিন্তু মন থেকে কিন্তু দেখলে মনে হতো খুব যত্নই করত। যাবার সময়ে মেয়েটি দিব্যি করিয়ে নিল যে আমি যেন আবার আসি এখানে। বলল, তুমি তো ছেলে মানুষ, যখন খুশি আসবে, কেমন? মাঝে মাঝে দেখা দিয়ে যাবে, কিন্তু তোমার খাওয়ার কষ্ট হবে না এখানে। তবে হ্যাঁ, একটু কষ্ট হবে, এখানে মাছ মাংস পাওয়া যাবে না। বৈশাখ মাসে এসো, আম দিয়ে দুধ দিয়ে খাওয়াবো ভালো করে। কি সুন্দর লাগলো ওর স্নেহটা। আমার সেই দর্শনের ক্ষমতাটা ক্রমেই যেন এখন চলে যাচ্ছে। এই দীর্ঘ ১ বছরের মধ্যে মাত্র একটি বার আমি একটা জিনিস দেখেছিলাম, সেই রকম দর্শন। তারপর কিন্তু আর আমি এটা দেখিনি। ব্যাপারটা যেন স্বপ্নের মতো। তারই ফলে আটঘরায় ফিরে আসতে হচ্ছে। সেদিন দুপুরের পরে একটা গ্রামে এক গ্রাম্য ডাক্তারের ডিসপেন্সারি ঘরে বেঞ্চিতে শুয়ে আমি বিশ্রাম করছি। ডাক্তারবাবু জাতিতে মাহিষ্য, সর্বদা ধর্মকথা বলতে এবং শুনতে ভালোবাসে বলে আমাকে ছাড়তে চাইতো না। সব সময় কেবল ঘ্যান ঘ্যান করে ওসব কথা শোনার জন্য। আমাকে প্রাণটা অতিষ্ঠ করে তোলে। বলো না, বলো না। আমি ধর্মের কথা বলতেও ভালোবাসি না, শুনতেও ভালোবাসি না। ভাবছি শুয়ে শুয়ে কাল সকালে কিভাবে এখান থেকে চলে যাওয়া যায়। এমন সময় তন্দ্রার মতো এলো। তন্দ্রা ঘুরে মনে হলো আমি একটা ছোট্ট ঘরের কুলুঙ্গি থেকে বেদানা ভেঙে কার হাতে যেন দিচ্ছি। যার হাতে দিচ্ছি সে তার রোগজীর্ণ হাত অতি কষ্টে একটু করে তুলে বেদানাটা নিচ্ছে। আমি যেন ভালো দেখতে পাচ্ছি না। ঘরটার মধ্যে ধোঁয়া ধোঁয়া কুয়াশা। বার কতক এরকম বেদানা নেওয়ার পর মনে হলো রোগীর মুখ আর আমার মায়ের মুখটা যেন এক রকম। তন্দ্রা ভেঙে মনটা অত্যন্ত আমার চঞ্চল হয়ে উঠল। সেই দিনই সেখান থেকে আমি ১৮ মাইল হেঁটে এসে ফুলসরা ঘাটে স্টিমার করে পরদিন বেলা ১০টায় কলকাতা ছুটলাম। পৌঁছেও গেলাম। মায়ের নিশ্চয়ই কোনো অসুখ করেছে। আটঘরা আমাকে যেতেই হবে, না হলে আমি কেন আবার এরকম দেখলাম। শিয়ালদা স্টেশনের কাছে একটা দোকান থেকে আঙুর কিনে নেব ভাবলাম। পকেটে তো বেশি পয়সা নেই, পয়সা গুনছি দাঁড়িয়ে। এমন সময় দূর থেকে মেয়েদের বিশ্রাম ঘরের সামনে দণ্ডায়মান একটি নারী মূর্তির দিকে চেয়ে আমার মনে হলো দাঁড়ানোর ভঙ্গিটা আমার খুব পরিচিত, কিন্তু এগিয়ে গিয়ে দেখতে পারলাম না। আঙুর কিনতে চলে গেলাম। ফিরবার সময় দেখি ট্যাক্সি স্ট্যান্ডের কাছে একটা ২৫-২৬ বছরের যুবকের সঙ্গে দাঁড়িয়ে শ্রীরামপুরের ছোট বউ ঠাকুরন। আমি কাছে যেতেই বউ ঠাকুরন চমকে উঠলেন প্রায়। বললেন, আপনি কোত্থেকে আসছেন? এমন চেহারা হয়েছে কেন?
আমি বললাম, আপনি একটু আগে মেয়েদের ওয়েটিং রুমের দরজার সামনে কি দাঁড়িয়েছিলেন? হ্যাঁ, এই যে আমরা এখন এলাম যোগবাণীর বাড়িতে, ওই গাড়িতেই আমরা এসছি। আমরা শ্রীরামপুরে যাচ্ছি। ইনি মেজদা, একে দেখেননি কখনো? যুবকটি আমায় বলল, আপনি তাহলে একটু দাঁড়ান না দয়া করে, আমি একটা ট্যাক্সি নিয়ে আসছি। এখানে আপনি পারবেন না দর করতে। সে চলে গেল। ছোট বৌঠান সঙ্গে আমার কথা বলতে ইচ্ছা হলো। ছোট বৌঠান বললেন, মা গো, কি কালী মূর্তির চেহারা হয়েছে আপনার! বড়দি বলছিল আপনি কি কোথায় চলে গেছেন, খোঁজ নেই, সত্যি তাই? নিতান্ত মিথ্যা কথা বলি কি করে? তবে সম্প্রতি দেশে যাচ্ছি আমি। ছোট বৌঠাকরুন হাসি মুখে চুপ করে রইলেন। তারপর বললেন, আপনার মতো লোক যদি কখনো দেখে থাকি আমি, আপনার পক্ষেই সম্ভব এসব। জানেন, আপনি চলে আসবার পর বড়দির কাছ থেকে আপনার সম্বন্ধে অনেক কথা জিজ্ঞাসা করে পরে শুনেছি। তখন কি অত জানতাম? বড়দি বাপের বাড়ি গিয়েছে আশ্বিন মাসে। আপনার সঙ্গে দেখা হবে, এখন দেখতে পাবেন। আচ্ছা, আর কখনো শ্রীরামপুরে যাবেন না? কেন গেলেন না? এত করে বললাম, রাখলেন না কথা না? আমার ওপর রাগ এখনো যায়নি বুঝি? রাগ? কিসের রাগ? আপনি কি সত্যি ভাবেন আমি আপনার ওপর রাগ করেছিলাম? ছোট বৌঠান নত মুখে চুপ করে রইল। বলুন না, বলুন। ছোট বৌঠান নত মুখেই বললেন, থাক না ও কথা। আপনি এরকম করে বেড়াচ্ছেন কেন? পড়াশোনা করলেন না কেন আর? সেসব অনেক কথা, সময় যদি পাই তাহলে পরে একদিন বলবো। আসুন না আজ আমাদের সঙ্গে শ্রীরামপুরে, দিন কতক থেকে যান। কি চেহারা হয়েছে আপনার! সত্যি, আসুন না আজকে আমাদের সঙ্গে। না না, আজ নয়, আজ আমি দেশে যাচ্ছি। খুব সম্ভব মায়ের বড় অসুখ, জানেন। ছোট বৌঠাকুর বিস্ময় সুরে বললেন, কই, সে কথা তো এতক্ষণ বলেননি। সম্ভব মানে কি? চিঠি পেয়েছেন নাকি? কি অসুখ হয়েছে? আমি একটু হেসে বললাম, না না, চিঠি আমি পাইনি। আমার ঠিকানা তো কেউ জানতো না, আমি স্বপ্নে দেখেছি। ছোট বৌঠান একটু চুপ করে থেকে মৃদু শান্ত সুরে বলল, আমি জানি। তখন জানতাম না আপনাকে, তখন তো বয়সও আমার কম ছিল। বড়দি তারপর একদিন আমাকে বলেছে, একটা কথা রাখবেন, চিঠি দেবেন একখানা, অন্তত একখানা চিঠি লিখে জানাবেন কেমন আছেন। ছোট বৌঠান আগের চেয়ে সামান্য একটু মোটা হয়েছেন, আর চোখে সেই বালিকা সুলভ যে তরল চপল দৃষ্টি সেটা আর এখন নেই। মুখের ভাব আগের চেয়ে গম্ভীর। আমি হেসে বললাম, আমি চিঠি না দিলেও শৈলদের কাছ থেকে তো সবই জানতে পারবেন খবর। এই সময় ওর মেজদাদা ট্যাক্সিতে চড়ে এসে হাজির হলেন। আমি বিদায় নিলাম। সন্ধ্যার সময় আটঘরা পৌঁছে দেখি সত্যিই মায়ের অসুখ। আমাদের ঘরখানার মেঝের ওপর পাতা বিছানায় মা শুয়ে আছে। অন্ধকারে আমাকে চিনতে না পেরে ক্ষীণ স্বরে বললেন, কে, কে ওখানে? হারু। তারপর আমায় দেখে কেঁদে উঠলেন, বললেন, কে? জিতু? আয় বাবা, আয়। এতদিন পরে মাকে মনে পড়ল তোর? আয়, এই বালিশের কাছে একটু আয় না, বস। ও মা, এ কি হয়ে গেছিস রে তুই? রোগা কালো চেহারা। ওরা সত্যিই বলতো তাই। মা একটা ঘরে শুয়ে, জনপ্রাণী কেউ কাছে নেই। সন্ধ্যা হব হব, ঘরে একটা আলো পর্যন্ত কেউ জ্বালেনি। এমনি বাড়ি বটে। কেন এত ছেলে মেয়ে বউ বাড়িতে একজন কাছে থাকতে নেই? অথচ কিন্তু পরের দোষা দিয়ে লাভ কি? আমি বা কোথায় ছিলাম এতদিন? বললাম, মা, দাদা কোথায়? সীতা আসেনি?
মা নিঃশব্দে কাঁদতে লাগলেন। বললেন, ওরা কি কেউ চিঠি দেয়? কেউ দেয় না। বলে বলে আজ বুঝি হারু একখানা পত্র দিয়েছে সীতাকে। কদিন অসুখ হয়েছে তোমার মা, বলো না? ওরা কেউ দেখে না তোমাকে? জ্যাঠাইমা, কাকিমা কেউ আসে না? ভুবনের মা মাঝে মাঝে আসে, এই বিকেলে সাবু দিয়ে গেল। তা সাবু খেয়ে আমার আর ভালো লাগে না, পারি না অত খেতে। ওই দেখ না রয়েছে বাটিতে। ছোট বউ এসেছিল বিকেল বেলায়, বর ঠাকুর তো বাড়ি নেই, আর কে বা এদিকে আসবে বল না, কেউ এদিক মারায় না। তারপর আমার গায়ে হাত বুলিয়ে একটু গলাটাকে ঝেড়ে বললেন, হ্যাঁ রে জিতু, তুই নাকি সন্ন্যাসী হয়ে গেছিলি? দিদি, হারু, মেজ বউ, ঠাকুরপো সবাই তাই বলে। সত্যি নাকি রে, বল না? বলে সে আর আমার দিকে তাকাতে পারছে না, কেঁদে ফেললো ঝরঝর করে। আবার বলল, ওরা বলে তুই নাকি আর আসবি না। কোন দিক থেকে, কোন দিকে চলে গেছিস কেউ তোর ঠিকানা জানে না। আমি ভাবি জিতু আমার, আমায় ভুলে গেল এমনি করে। আবার ভাবি আমারই তো কপাল খারাপ, নইলে এসব হবেই বা কেন। ভেবে ভেবে কত রাত জেগে বসে থাকি। কেঁদো না মা, কেঁদো না। ছি, ওসব মিথ্যে কথা। কে বলেছে আমি সন্ন্যাসী হয়ে গেছি? এই দেখো না, সাদা কাপড় পরনে। সন্ন্যাসীরা কি সাদা কাপড় পরে? মনে বড় অনুতাপ হলো। কি অন্যায় কাজ করেছি এতদিন এইভাবে ঘুরে ঘুরে বেরিয়ে। আর এদেরই বা কি অন্যায়? সবাই মিলে মাকে এমন করে ভয় দেখায়, মায়ের সরল মনটা নষ্ট করে দিচ্ছে। কিন্তু আমার দোষ ছিল না। আমি ভেবেছিলাম মা আছেন বোধহয় দাদার কাছে, নিশ্চিন্তে ছিলাম অনেকটা। সেজন্য জিজ্ঞাসা করলাম, মা, দাদা তোমাকে নিয়ে যায়নি ওর কাছে? সে অনেক কথা বাবা, নিতু নিতেও এসেছিল। বর ঠাকুর বললেন, যাও, কিন্তু আমার এখানে আর আসতে পারবে না। সীতার শ্বশুর বাড়ির লোক খুব একটা ভালো না। হ্যাঁ হ্যাঁ, আমিও তাই দেখছি, সীতার বোধহয় শ্বশুর বাড়ির লোক ভালো না, তাই না গো? তারাও বোধহয় বর ঠাকুরেরই লোক না তোমার? হ্যাঁ, তারাও বর ঠাকুরের হাতের লোক। বললে তাহলে মেয়ে জামাইয়ের সঙ্গে নাকি সম্বন্ধ ঘুচে যাবে। মেয়ে তারা আর পাঠাবে না। বৌমাকে এখনো আমি দেখিনি। এমনি আমার কপাল, বর ঠাকুর সেই বউকে নাকি এ বাড়ি ঢুকতে দেবে না। তা নিতু আমায় লিখলো, মা এই কটা মাস যাক, কোথায় নাকি ভালো চাকরি পাবে। এখানে পাড়া গায়ে বাসাও পাওয়া যায় না। আমি তখন গিয়ে তোমাকে নিয়ে আসবো। মাঘ মাসে একেবারে নিয়ে যাব এখান থেকে, এই কথা তো বলেছিল। এই তো নিতু ও মাসেও এসেছিল। আহা, বাচ্চাকে কি অপমানটাই না করলে এরা সবাই মিলে। আমার কপাল, কেবল চারিদিক থেকে শুধু অপমান আর অপমান। অপমান ছাড়া কিছুই জোটে না রে আমার কপালে। কেন চাকরি ছেড়ে দিলাম, কেন এভাবে ঘুরে ঘুরে বেড়াই? এখন দেখতে পাচ্ছি সীতার বিবাহ হয়ে গেলেই আমার কর্তব্য শেষ হয়ে গেছে, এটা ভাবা একদম উচিত ছিল না। মাকে আমি উপেক্ষা করে এসেছি এতদিন। দাদা সাধ্যমতো অবশ্য করেছে, কিন্তু আমি কিছুই করিনি। কেন আমার এরকম মতিগতি হলো কে জানে? কোথায় আমার কর্তব্য সে সম্বন্ধে আমি অন্ধ ছিলাম। কেন কেন? লজ্জিত অনুতপ্ত স্বরে বললাম,
মা, একটু আঙুর খাবে? আঙুর এনেছি, ভালো আঙুর, শিয়ালদা থেকে, খাও না মা। ভূতকে বললাম একটা আলো দিয়ে যা, তাও দেয়নি দেখছি। বলতে বলতে ছোট কাকিমার ঘরের দৌড়ে এসে দেখি আমায় দেখে কি যেন থমকে দাঁড়ালো। তারপরে বলল, কে বসে ওখানে? আমি অপরাধীর মতো কুণ্ঠিত স্বরে বললাম, আমি কাকিমা, আমি। এগিয়ে এসে বললেন, কে? নিতু? না না, আমি জিতু। কাকিমা অবাক হয়ে বললেন, ও মা, জিতু যে দেখছি, কোত্থেকে? কি ভাগ্যি তোমার মায়ের। তারপর কি মনে পড়ল? কি মনে করে এলে? আমি মাথা হেঁট করে বসে রইলাম। কি আর বলবো, সত্যিই তো। কাকিমা বললেন, তোমার কাণ্ডজ্ঞান যে কবে হবে তা বুঝতে পারি না বাবু। একেবারে একটা বছর নিরুদ্দেশ নিখোঁজ, আর এভাবে মাকে ফেলে রাখো তোমরা। তোমাদের একটু জ্ঞান নেই যে এটা কার বাড়ি, এখানে কে দেখে তোমার মাকে? সবাই তো জানো বয়স হয়েছে, এখনো বুদ্ধি হলো না তোমার? বড় ঠাকুর বাড়ি নেই, একটা ডাক্তার বদ্যি কে দেখাবে তাও জানি না। হরি ডাক্তারকে একবার আনতে হবে। টাকা কড়ি কিছু আছে তোমার কাছে? নেই বোধ হয়, সে তো দেখেই বুঝতে পারছি নেই টাকা। আচ্ছা, টাকা আমি দেবো এখন, ভেবো না। ডাক্তার নিয়ে এসো, যাও, মাকে একটু দেখিয়ে নাও। ছোট কাকিমার পায়ের ধুলো নেবার ইচ্ছা হলো। এই বাড়িতে সবাই পশু, সবাই অমানুষ। সত্যিকারের মেয়ে বটে এই ছোট কাকিমা। রাত্রেই ডাক্তার এলো, ওষুধপত্র আনা হলো। দাদাকে পত্র দিলাম পরদিন সকালে। আমায় নিয়ে খুব হইচই হলো। জ্যাঠাইমা আমায় রান্নাঘরের দাওয়ায় বসে খেতে দেবেন না। আমি জাতি বিচার মানি না তাই। বাগদি দুলে সবার হাতে খেয়ে বেড়াই, সেই কারণে আমি নাকি অচ্ছুত। নানা রকম অলংকার দিয়ে কথাটা রাষ্ট্র হয়েছে গায়ে চারিদিকে। মায়ের অবস্থা শেষ রাত থেকে বড় খারাপ হলো। সকালে আমাকে আর চিনতে পারেন না, ভুল বকতে লাগলেন। সন্ধ্যার সময় একটা মিটমিটে টেমি জ্বলছে ঘরের মেঝেতে। আমি একা বসে আছি মায়ের শিয়রে। এমন সময় বাইরে উঠোনে একখানা গরুর গাড়ি এসে দাঁড়াবার শব্দ হলো। একটু পরেই ব্যস্ত হয়ে মাটিতে আঁচল লুটোতে লুটোতে সীতা ঘরে ঢুকলো। আমায় দেখে বলল, ছোটদা, মা কেমন আছেন ছোটদা? আমি ওর দিকে চেয়ে রইলাম। সীতা একবারে বদলে গেছে। মাথায় কত বড় হয়েছে, দেখতেও কি সুন্দর হয়েছে, ওকে এখন চেনা যায় না। আর মাকে বললাম, মা, ও মা, দেখো সীতা এসেছে। মা চাইলেন, কি বললেন বোঝা গেল না। বোধহয় বুঝতে পারলেন না যে সীতা এসেছে। দিন দুই পরে বৌদি দুপুরবেলা ওদের রান্নাঘরে একটা রান্না করছিলেন, দেখলাম। তারপরেও সীতা এসেছে দেখে তাদের কোনো হুঁশ হলো না। কিন্তু সীতা খুব শক্ত মেয়ে, সে কেঁদে কেটে আকুল হয়ে পড়ল না। আমায় বলল, ছোটদা, আমার বালাজোড়াটা দিচ্ছি, তাই দিয়ে একটা ভালো ডাক্তার নিয়ে এসো না। এখানকার হরি ডাক্তার তো। হ্যাঁ, এনেছি তো তাকে। না, এ তার কাজ নয়, আরও একটা ভালো ডাক্তার আনতে হবে। আমি অক্ষমতার লজ্জায় কুণ্ঠিত স্বরে বললাম, তারপর তোর শ্বশুরবাড়ির লোকেরা তোকে বকবে, সে কী করে হয় বল তো? সীতা বলল, ইস, বকবে কিসের জন্য? বালা কি ওদের? এটা মায়ের বালা। মা দিয়েছিলেন বিয়ের সময়, বাবা গড়িয়ে দিয়েছিলেন মাকে। তুমি বালাজোড়া নিয়ে যাও, তারপর ওরা যা বলে বলবে। এই সময় সীতার স্বামী ঘরে ঢুকলো। আমি যেরকম চেহারা কল্পনা করেছিলাম, লোকটা তার চেয়েও খারাপ।
কালো তো বটেই, পেট মোটা, বোধহয় পিলে আছে, কাঠখোট্টা গড়ন, চোয়ালের হাড়টা উঁচু, গায়ে একটা ছেলে মানুষের মতো ছিটের জামা, একটা রাঙা আলোয়ান গায়ে দেওয়া, আর পায়ে একটা ক্যাম্বিসের জুতো। আমায় দেখে দাঁত বার করে হেসে বললেন, এই যে ছোটবাবু না, কখন আসা হলো? বড়বাবু বুঝি এখনো আসবার ফুরসত পাননি? তারপর অসুখটা কি, এখন কেমন আছেন? তারপর সে খানিকক্ষণ বসে থেকে বলল, বসো তোমরা, আমি জ্যাঠামশাইয়ের সঙ্গে দেখা করে আসি। একটু চায়ের তেষ্টাও পেয়েছে, দেখা যাক। গরুর গাড়িতে গা হাত ব্যথা হয়ে গেছে আস্তে আস্তে, এমন ঝাঁকানি হয়েছে না। ওর কথার ভঙ্গিতে একটা চাষারে ভাব মাখানো আছে। এই লোকটা কিনা সীতার স্বামী, সীতার মতো সুন্দর মেয়ে, সীতাকেও আমরা সবাই মিলে উপেক্ষা করেছি এরকম একটা ছেলের সঙ্গে বিয়ে দিয়ে। এই সময় হঠাৎ শৈলদিদির কথা আমার খুব মনে পড়ল। শিয়ালদা স্টেশনে ছোট বউ ঠাকুরন বলেছিলেন শৈলদিদি নাকি এখানেই আছে। সীতার বালাজড়াটা নেব না, ওকে তার জন্য অনেক দুঃখ পোয়াতে হবে সেখানে গিয়ে। ও যেরকম চাপা মেয়ে, কোনো অভিযোগ করবে না, কখনো কারোর কাছে বলবে না কিচ্ছু। শৈলদিদির কাছ থেকে টাকা ধার নেব মায়ের অসুখের পরে, যে করে হোক এই টাকা আমি শোধ দিয়ে দেব। একবার বাড়ির মধ্যে গিয়ে দেখি সীতার স্বামী ওদের রান্নাঘরে বসে হুঁকো হাতে তামাক খেতে খেতে খুব গল্প জমিয়েছে। আমার খুড়তুতো জ্যাঠতুতো ভাইদের সকলেরই প্রায় বিয়ে হয়ে গেছে এবং বউরা তখন সবাই ওখানে রয়েছে, অনেক শালা শালিও তো ওখানে রয়েছে, তাদের সঙ্গেই গল্প করছে। রাত 10টার সময় শৈলদিদি এসে হাজির হলো। আমায় দেখে বলল, এই যে সন্ন্যাসী ঠাকুর, ফিরে এসছো দেখছি। এই যে সীতা, এসো এসো, সাবিত্রী সমান হও। কখন এলে ভাই? আমি শুনলাম এই জানি কি খানিকটা আগে আমাদের ও পাড়ায় কে যেন খবর দিল তোমার মায়ের শরীরটা খারাপ। আমি তো আগে কিচ্ছু শুনিনি। আমি আর সীতা শুধু ঘরে মায়ের পাশে বসে আছি। সীতার স্বামী খেয়ে দিয়ে শুয়েছে। অবশ্যই সে বসে থাকতে চেয়েছিল, আমি বলেছিলাম আর দরকার নেই, তুমি খেয়ে দিয়ে বিশ্রাম করো, দরকার হলে ডাকবো রাত্রে। শৈল দিদিও রাতে থাকতে চাইল, বলল আজ রাতে লোকের দরকার, তোরা দুটিতে জেগে আছিস, আমি খেয়ে দিয়ে আসি, তারপর থাকবো। আমি বললাম, না না শৈল দিদি, আমরা দুজনে তো আছি, ভগ্নিপতি এসেছে, তোমার আর কষ্ট করতে হবে না। তারপর বাইরে ডেকে নিয়ে গিয়ে টাকার কথা বললাম। শৈল দিদি বলল, কত টাকা লাগবে? আমি বললাম, দাও না কিছু টাকা, কাল সকালেই আমি তাহলে চলে যাই ডাক্তার আনতে। তাহলে কাল সকালে যাবার সময় আমার কাছ থেকে নিয়ে যাস, বুঝলি? ওখান থেকেই তো যাবি আমার বাড়ির সামনে দিয়ে, তখনই দেবন, কেমন? ছোট কাকিমা এই সময় এলেন। শৈল দিদিকে দেখে বললেন, জিতুর মাকে নিয়ে বেজায় মুশকিল হয়েছে ভাই, ওরা ছেলে মানুষ, কিছু বোঝে না। নিতু এখনও তো এলো না, হঠাৎ 4-5 দিন হয়ে গেল, জ্বর একদম কমছে না, জমি মানুষের টানাটানি পড়বে এরপর, কি হবে বলো তো? তবুও তো জিতু কোথা থেকে ঠিক সময় এসে পড়েছিল, তাই রক্ষে। রাতে জ্যাঠাইমাও এসে খানিকটা বসে রইলেন। অনেক রাত্রে সবাই চলে গেল। আমি সীতাকে বললাম, তুই একটু ঘুমিয়ে নে সীতা, আমি জেগে আছি, রাতে কোনো ভয় নেই। সকালবেলা 8টা-9টার পর থেকে মার অবস্থা খুব খারাপ হওয়া শুরু হলো। 10টার পর দাদা এলো, সঙ্গে বৌদি আর দাদার খোকা। বৌদিদিকে প্রথমে দেখেই মনে হলো শান্ত সরল সহিষ্ণু মেয়ে, তবে খুব বুদ্ধিমতী যে বলে মনে হলো না, একটু অগোছালো আনাড়ি ধরনের, নিতান্ত পাড়া গায়ের মেয়ে তো, বাইরে কোথাও বেরোননি নিশ্চয়ই, এই বোধহয় প্রথম বেরোলো। কিছু তেমন একটা দেখেও নি মনে হলো। গরম জলের বোতল পায়ে সেঁক করতে হবে শুনে খানিকটা না বুঝতে পেরে
প্রশ্ন করলো কেমনভাবে যেন তাকিয়ে রইল। সীতার দিকে চেয়ে বলল, তার মানে? কাপড় চোপড় পরবার ধরনটা একটু অগোছালো, আজকালকার মেয়েদের মতো নয়। বৌদিদি যেন একটা কীরকম যেন অগোছালো। বৌদিদি বনে ফুটে ওঠা শুভ্র কাঠমল্লিকা ফুল তুলে এনে তোড়া বেঁধে ফুলের দোকানে সাজিয়ে রাখবার জিনিস নয়। আর একবার অদ্ভুত ধরনের একটা মেয়েলি খেয়াল, ওর সবটুকু নারীত্বের কমনীয়তা মাখানো, তবুও যেন কেমন একটা ভাব তার মধ্যে। সীতা আমায় আড়ালে বলল, চমৎকার বৌদি হয়েছে ছোটদা। আহা, মা যদি একটিবারও চোখ মেলে দেখতেন। আমাদের কপাল। বেলা 3টের সময় মা চলে গেলেন। যে মায়ের কথা তেমন করে কোনোদিন ভাবিনি, আমাদের কাজকর্মে, উদ্যমে, আশায়, আকাঙ্ক্ষায়, উচ্চাভিলাষে মায়ের কোনো স্থান ছিল না। সবাই মিলে যাকে উপেক্ষা করে এসেছি এতদিন, আজ সেই মা কত দূরে কোথায় চলে গেল। সেই মায়ের অভাবে হঠাৎ আমরা অনুভব করলাম অনেকখানি খালি হয়ে গেছে আমাদের জীবনে। ঘরের মধ্যে যেমন প্রকাণ্ড ঘর জোড়া খাট থাকে আজন্ম, তার উপর শুয়েছি, বসেছি, খেলেছি, ঘুমিয়েছি সর্বদা। কে ভাবে তার অস্তিত্ব আছে? তো আছে। হঠাৎ একদিন খাটখানা ঘরে নেই। ঘরের পরিচিত চেহারা একেবারে বদলে গেছে। সে ঘরই যেন ঘর নয়। একদিন সেই ঘরের নিবিড় সুপরিচিত নিজস্বতা কোথায় যেন হারিয়ে গেল। তখন বোঝা যায় ঘরের কতখানি জায়গা জুড়ে ছিল সেই গভীরতা। ঘরের বিরাট ফাঁকা আর কিছু দিয়েই পূর্ণ হবার নয়। সীতার ধৈর্যের বাঁধ এবার ভাঙল। সে ছোট্ট মেয়ের মতো কেঁদে আবদার করলো যেন মাকে জড়িয়ে ধরে। মা আর সে দুজনে মিলে এই সংসারে সকাল সন্ধ্যায় দুবেলা খেটে দুঃখের মধ্যে দিয়ে পরস্পরের অনেক কাছাকাছি এসেছিল। সেসব দিনে দুঃখের সঙ্গিনী হিসাবে মা আমাদের চেয়েও ওর কাছে বেশি আপন, বেশি ঘনিষ্ঠ। অভাগী এতদিনে সত্যি সত্যি নিঃসঙ্গ হলো এই সংসারে। ওর স্বামী যে ওর কেউ নয়, সে আমার বুঝতে একটুও দেরি হয়নি। কিন্তু ও হয়তো এখনও তা বোঝেনি। দিন 2 পর বৌদিদি দুপুরবেলা ওদের রান্নাঘরে একটা ঘড়া আনতে গেছেন। জ্যাঠাইমা বলেছেন, ওখানে দাঁড়াও, দাওয়াতে যখন তখন হুট করে ঢোকা যাবে না। বৌদিদি অবাক হয়ে বাইরে গিয়ে দাঁড়িয়ে আছেন। জ্যাঠাইমা ঘড়া বার করে দিয়েছেন দাওয়াতে। বৌদিদি নিয়ে এসেছে, কিন্তু বুঝতে পারেননি ব্যাপারটা কী। বুদ্ধিমতী মেয়ে হলে তখনই বুঝে যেত। এ কথা তখন সে কাউকে বলেনি। পরদিন মেজু কাকা আমাকে ডেকে বললেন, শোনো, একটা কথা আছে। তোমার মায়ের কাজটা এখানে না করে অন্য কোনো জায়গায় গিয়ে করো। মানে তোমার দাদার বউ এখানে তো সব পাক স্পর্শ করবে না, বরদাদাও নেই বাড়ি। এই অবস্থায় শ্রাদ্ধর সময় কেউ খেতে আসবে না এখানে। তোমার দাদার বউকে আমরা সেভাবে তো ঘরে কেউ নিইনি। এই বুঝে যা হয় একটা ব্যবস্থা করো, বলে দাও তোমার দাদাকে। তলায় তলায় এরা সীতার স্বামী গোপেশ্বরকে নিয়ে কী যেন পরামর্শ করে নিয়েছেন, সেটা আমি জানি না। সে হঠাৎ বেঁকে দাঁড়িয়ে বলল, চতুর্থীর শ্রাদ্ধ সীতাকে আমি বাড়ি নিয়ে গিয়ে করাবো। অথচ আগে ঠিক ছিল চতুর্থীর শ্রাদ্ধ গীতা এখানেই করবে। সীতা তো মায়ের কাছেই থাকছিল। কালই শ্রাদ্ধের দিন, সুতরাং আজই সে সীতাকে নিয়ে নাকি চলে যাবে। এর কোনো দরকার ছিল না। সীতা এখানে শ্রাদ্ধ করল, তাতে কী ছিল? দোষের ছিল না। কিন্তু সে কিছুতেই শুনবে না সে কথা। এই অবস্থায় বৌদিদিকে পেয়ে সীতা অনেকটা সান্ত্বনা পেয়েছিল, কিন্তু সে ওদের সইল না। বৌদিদির সঙ্গে সীতার বেশি মেশামেশিটাও যেন ওরা পছন্দ করছিল না। নিজেই হোক, ওদের পরামর্শেই হোক,
এটাতে সীতার স্বামী একটু বেশি দেখালো। আপত্তিটা ওই তুলল। যাবার সময় সীতা বৌদিদির গলা জড়িয়ে কাঁদতে লাগলো। আমায় আড়ালে বলল, ছোটদা, আমায় বনবাসে ফেলে রেখে তোরা ভুলে যাস না, মাঝে মাঝে একটু আমার কাছে আসিস, আমাকে খবর নিস। আর শোনো, বৌদি বড্ড ভালো মানুষ, ও এখনও জানে না যে ওর জন্যই মায়ের কাজ এখানে করতে দিচ্ছে না ওরা। এ কথা যেন বৌদিদির কানে না যায়, বলে দিও দাদাকে। বৌদিদিকে বুঝিয়ে দেওয়া হলো এখানে শ্রাদ্ধ করতে খরচ বেশি পড়বে, কারণ জ্যাঠামশাইদের নাম অনেক লোকজন নিমন্ত্রণ করতে হবে। গঙ্গার তীরে শ্রাদ্ধ করলে অনেক কম পয়সায় হয়ে যাবে। বৌদিদি তাই বুঝে গেল। যাবার সময় আমাদের ঘরের চাবিটা ছোটো কাকিমার হাতে দিয়ে গেল। আমি বললাম, এ বাড়িতে আর কাউকে আপন বলে জানি না কাকিমা, সীতার খোঁজ খবর মাঝে মাঝে একটু নিও। আর কি, আর তো কোনো সম্পর্ক নেই, সব তো মিটেই গেল। ছোটো কাকিমার চোখে জল এলো। বললেন, আমার কোনো ক্ষমতা নেই, নইলে নিতুর বউকে আমি এ বাড়িতে থাকতে দিতাম। আমি বললাম, সে কথা বলো না কাকিমা, আমরা এখানে এসেছিলাম প্রার্থী হয়ে, পরের দয়ায় আমরা থাকতাম, এখানে কোনো অধিকার তো আমাদের নেই। কাকিমা বললেন, তুইও কি কথা বলছিস ঋতু, এসব কথা? এ কথা যে 7 পুরুষের তো ভিটে, এ তোদেরও তো 7 পুরুষের ভিটে। জায়গা জমি আর দুখানে ইট থাকলেই কি সব হয়ে গেল নাকি? এই ভিটেতে হারু কি যোগেশের সে অধিকার, তোদেরও 2 ভাইয়ের সেই অধিকারই আছে, নেই কি? ছোটো কাকিমার এক মূর্তি দেখেছিলাম আগে, এ আর অন্য মূর্তি। এই জন্যই এই বাড়ির মধ্যে বদলে গিয়েছে একেবারে সব কিছু। গাড়িতে যেতে যেতে সেই কথাটাই বারবার আমি ভাবছিলাম। মাস 5-6 পরে ঘুরতে ঘুরতে একবার গেলাম দাদার বাড়িতে। দাদা ছিল না বাড়ি। বৌদি বাটনা মাখা হাতে ছুটে এসে বেরিয়ে এলো। আমার হাত থেকে পুঁটলিটা নিয়ে বলল, আরে এসো এসো ঠাকুরপো, এসো, রোদ্দুরে মুখটা রাঙা হয়ে গেছে একেবারে। কই আসবে বলতে কোনো চিঠি দাওনি? তাহলে একখানা গরুর গাড়ি স্টেশনে যেত তোমাকে আনতে। তখনই বৌদিদি চিনি ভিজিয়ে শরবত করে আমার জন্য নিয়ে এলেন। বলল, ঠাকুরপো, তোমার মায়া নেই শরীরে একটু, এত দেরি করে আসতে হয়, উনি কেবল তোমার কথা বলেন। বিকেলে দাদা এলো, আমায় পেয়ে যেন হাতে স্বর্গ পেল। কিসে আমার সুখ সুবিধা হবে, কিসে আমার ভালো লাগবে, বড় মাছ, ভালো মন্দটা খাওয়ানো যাবে, এই সব জোগাড় করতে ব্যস্ত হয়ে পড়ল। এরা বেশ সুখে আছে। দাদা যা চাইতো তা সে পেয়েছে। সে চিরকালই সংসারী মানুষ, ছেলে পুলে গৃহস্থলী নিয়ে সে সুখী থাকতে চাইতো, তাই নিয়ে সে থাকতে ভালোবাসে। ছোটবেলা থেকে দাদাকে আমি দেখে এসেছি সংসার কিসে গোছানো হবে, কিসে সংসারের সুখ হবে, দুঃখ খুঁজবে, সেই নিয়ে সে ব্যস্ত থাকতো। লেখাপড়া ছেড়ে দিয়ে আমাদের পয়সা এনে দিয়ে খাওয়াতো। কিন্তু পরের বাড়িতে পরের তৈরি ব্যবস্থায় গণ্ডির মধ্যে সেখানে কোনো স্বাধীনতা তার ছিল না। কিন্তু দাদার সেই স্বাদ এখনো পুরোপুরি মেটেনি, যার জন্য ওর মন চিরকাল পিপাসিত ছিল। এতদিনে তার সন্ধান বোধহয় মিলেছে, তাই দাদা বোধহয় একটু একটু করে সুখী হচ্ছে। দাদা ও বৌদি একই ধরনের মানুষ, নির্বাদবার আগ্রহ ওদের রক্তে মেশানো রয়েছে। বৌদিদির বাপের বাড়ির অবস্থা খারাপই, 51বর্তী প্রকাণ্ড পরিবারের মেয়ে সে। তার বাপের বাড়িতে সবাই একসঙ্গে কষ্ট পায়, সবাই ছেঁড়া কাপড় পরে, এক ঘরে পুরনো লেপ কাঁথা পেতে শীতের রাতে তুলো বেরোনো ওয়ারহীন ময়লা লেপ টানাটানি করে ছেলেপুলেরা শোয়, রাত কাটায়। সব জিনিসই সকলের, নিজের বলে বিশেষ করে কোনো কিছু ঘর দোর নেই সেখানে, তৈজসপত্রও নেই। সেই রকম এক বৌদি মানুষও হয়েছে সেইভাবে। এতকাল পরে সে এখন কিছু পেয়েছে যাকে সে বলতে পারে যে এটা আমার।
এ আমার স্বামী, এ আমার ছেলে, আমার ঘরদোর, আর আর কারুর ভাগ নেই এতে। এই অনুভূতি বৌদিদির জীবনে একেবারে নতুন। দাদা আমায় তার পরদিন সকালে ওর কপির ক্ষেত, শাকের ক্ষেত দেখিয়ে বেড়ালো। বৌদিদি বলল, শুধু ওদিক দেখালে হবে না ঠাকুরপো, এদিকে এসো, তুমি আমার গোয়ালটা দেখে যাও। এই এদিকে, ওই দেখো, ও হচ্ছে মুংলি। মঙ্গলবারে সন্ধেবেলা ও হয় ওই সজনে গাছতলায়। তখন গোয়াল ছিল। ও হলো সেই রাতেই ভীষণ ঝড় এলো ভাই, জানো, গোয়ালের চালা তো উড়ে গেল। তারপর এই নতুন গোয়াল হয়েছে এই বৈশাখ মাসে। বৌদিদির বাছুরের গলায় হাত বুলিয়ে আদর করতে করতে বলল, বড্ড পয়মন্ত বাছুর জানো, যে মাসে হলো সেই মাসেই ওর সেই মনির আমার শাখা, শাড়ি সব পাঠিয়ে দিল জানো, যেখানে তোমার দাদা কাজ করতো সেই মণি। ওর মাইনেও বেড়ে গেল। দিন কতক যাবার পর বৌদিদির একটা গুণ দেখলাম, লোককে খাওয়াতে সে বড্ড ভালোবাসে। অসময়ে কোনো ফকির, বৈষ্ণব কি চুরিওলি বাড়িতে এসে খেতে চাইলে নিজের মুখের ভাত তাদের খাইয়ে দেয়, নিজে সে বেলাটা মুড়ি খেয়ে কাটিয়ে দেয়। একদিন একটা ছোকরা কোত্থেকে একখানা ভাঙা খোল ঘাড়ে করে এনে এসে জুটল এখানে। তার মুখে ওর গালে কিসের ঘা হয়েছে, কাপড় চোপড় অতি নোংরা, মাথায় লম্বা লম্বা চুল। 6-7 দিন রইল। দাদাও কিছু বলে না, বৌদিও না। আমি একদিন বৌদিকে জিজ্ঞাসা করলাম, বৌদি দেখছো না ওর মুখে কিসের যেন ঘা হয়েছে? বাড়ির থালা গেলাসে ওকে খেতে দিও না। ওর ভালো ঘা নয় আমার মনে হচ্ছে এটা। ছেলেপুলের বাড়ি, ওকে পাতা কেটে নিয়ে আসতে বলো, সেখানেই ও খাবে। 8 দিন পর ছোকরাটা চলে গেল। বোধহয় আরও 8 দিন থাকলে দাদা বৌদি আপত্তি করতো না। বৌদিদি খাটতে পারে ভূতের মতন। ঝি নেই, চাকর নেই, এক হাতে কচি ছেলে মানুষ করা থেকে শুরু করে কাপড় কাচা, বাসন মাজা, জল তোলা সমস্ত কাজই একার হাতে করতো। কোনো দিন বেজার হতে দেখিনি বৌদিকে এজন্য। এদের মায়ায় আমিও দিন কতক জড়িয়ে পড়লাম। এরকম শান্তির সংসার কতকাল ভোগ করিনি, বোধহয় চা বাগানেও না। কারণ এখানে বাবা মাতাল হয়ে রাতে ফিরতেন, সে একটা ভয় ছিল। ভেবে দেখলাম, সত্যিকারের শান্তি আনন্দ ভরা জীবন আমরা কাকে বলি কোনো দিন জানি না। স্রোতের শ্যাওলার মতো বাবা আর স্ত্রী পুত্র নিয়ে চা বাগানে ঘুরে বেড়াতেন। শেষকালে না হয় কিছুদিন উমপ্লান বাগানে ছিলেন। এত মন আমাদের এক জায়গায় কখনোই বসতে দিত না, সব সময় আমাদের ঘুরে ঘুরে বেড়াতে হতো। এখানে সকলের চেয়ে আমার ভালো লেগেছে বৌদিকে। আমি বৌদির ধরনের মেয়ে কিন্তু অনেক দেখিনি, খুব কম দেখেছি। যা তা জিনিস দিয়ে বৌদি যা খুশি করে যায়, করতে পারেন। যে কোনো ব্যাপারে যত অসম্ভব হোক না কেন বৌদিকে বিশ্বাস করানো যায়। খুব অল্পেই ভয় দেখানো যায়, ঠকিয়ে কোনো জিনিস বৌদির কাছ থেকে আদায় করে নেওয়া যায়। কোনো কঠিন ব্যাপারই নয় এগুলো। অথচ একটা সহজাত বুদ্ধির সাহায্যে বৌদিদি ঘরকন্যা সংসার সম্বন্ধে দাদার চেয়েও ভালো বোঝে। বড় কিছু একটা আশা কখনোই সে করে না। ভারী গোছানো মহিলা, নিজের ধরনের ঠাকুর দেবতা, তার উপর ভারী ভক্তি। কেবল একটা দোষ আমার তার চোখে বড় লাগে, নিজে যেসব কুসংস্কার মানে অপরকেও সেই সব মানতে সে বাধ্য করবে। অনেক ব্যাপারে দেখলাম ভাবটা এইরকম, আমার সংসারে যতক্ষণ আছো ততক্ষণ আমার কথা তোমাকে মানতেই হবে, তারপরে বাইরে গিয়ে যা খুশি করো, যা ইচ্ছা করো, মেনো না। কড়া কথা বলতে বৌদি জানেই না, টকের ঝাঁজ নেই কোথাও বৌদিদির স্বভাবে। এতটুকু স্বভাবটাই যেন খুব মিষ্টি প্রকৃতির। সপ্তাহ 2 পরে ওদের এখান থেকে বিদায় নিয়ে চলে এলাম। আসবার সময় দাদা বলল, শোন জিতু, আটঘরার বাড়ি সম্বন্ধে কি করা যায় বলতো? তুই একটা মত দিস।
ছোট কাকিমা তো আমাদেরকে বলেই ছিলেন আবার যেতে। ছোট কাকিমা ঠিকই বলেছেন, ও বাড়ি আমরা ছাড়বো কেন? আর একটা কথা শোন, একটা চাকরি দেখে নে, এরকম করে বেড়াস না ঘুরে ঘুরে। তোর বৌদিদি বলছিল এবছরই তোর একটা বিয়ে দিয়ে দেবে, তারপর দু ভাইয়ে মিলে ঘর বাড়ি করিয়ে আয়। দুজনে মিলে টাকা আনলে ভাবনা কিসের বল, সংসারটা ভালোই চলবে, তাই না? আর দেখ, পয়সা রোজগার করতে না পারলে, ঘর বাড়ি না থাকলে কি কেউ মানবে জীবনে? নিজের বাড়ি কোথাও একখানা থাকা চাই, না হলে না লোকে তুচ্ছ তাচ্ছিল্য করে। দাদা শুধু সংসার আর সংসার, আর লোকে আমার সম্বন্ধে কি ভাবলো, কি ভাববে, আমায় কি বলবে, এই নে চিন্তা। লেখাপড়া শিখলো না কিছু। দাদা যেন কেমন একটা হয়ে গেছে, লোকে কি বলবে সেই ভাবনাতেই আকুল হয়ে থাকে। দাদার এইসব ছাপোষা গৃহস্থলী ধরনের কথাবার্তায় আমার হাসি পায়। দাদার ওপর আবার আমার কেমন যেন একটা মায়াও হয়ে যায়। ভাবলাম কোথায় যাওয়া যায়? কলকাতায় গিয়ে কি একটা চাকরি নেব? দাদা যদি তাতে সুখী হয়, তাই না হয় করা যাক না। আমি নিজে বিয়ে করি আর না করি, ওদের সংসারে কিছু একটু সাহায্য করতে পারবো। নৈহাটির কাছে অনেক পাটের কল আছে, কলকাতায় না গিয়ে সেখানে গেলে কেমন হয়? পাটের কলে শুনেছি চাকরি জোটানো সহজ ব্যাপার। এরপর কি করবে জিতু? অনেক কিছু তো সে ভাবতে শুরু করলো, কিন্তু আসলে কি হবে পরবর্তী জীবনটা তার জানতে হলে শুনতেই হবে পরবর্তী পর্ব। তবে সকলের কাছে আমার অনুরোধ, যারা আমার এই গল্প শুনছেন অথচ আমার গল্পকথার ডালি পরিবারের সদস্য হননি, তারা যদি ভালো লাগে আমার উপস্থাপনা, তাহলে একটা সাবস্ক্রাইব এবং লাইকের মাধ্যমে আমার গল্পকথার ডালি পরিবারের সদস্য হয়ে যাবেন। আর পাশে থাকা বেল আইকনটা একটু প্রেস করে দেবেন, যাতে গল্প আপলোডের সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশানটা পৌঁছে যায়। আর প্রতিবারের মতো লাইক, শেয়ার, কমেন্ট করতে তো ভুলবেনই না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুব তাড়াতাড়ি নিয়ে আসবো আমি আগামী পর্ব।